নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। অবশেষে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে সদ্য নোটিফিকেশান প্রকাশিত হলো। তোমরা যারা বহুদিন বা দীর্ঘদিন থেকে রেলওয়ে রিক্রুটমেন্টের অপেক্ষায় ছিলে তাদের জন্য সুখবর। তো বন্ধুরা, রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল বোথ তোমরা আবেদন করতে পারবে এবং তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো অথবা তুমি যদি এইচএস পাস করে থাকো বা তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে, কোথায় জমা করতে হবে এবং বয়স থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বলা থাকবে। ন্যূনতম যোগ্যতা 18 বছর থেকে তোমরা 45 বছর এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো মেন ভিডিওতে যাবার আগে প্রত্যেকে যারা তোমরা এই চ্যানেলে নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে একটি করে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিও। তো চলো আমি ফুল নোটিফিকেশানে চলে যাচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, আমি প্রথমে দেখাচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো পরিষ্কারভাবে অফিসিয়াল নোটিফিকেশানে লেখাই রয়েছে ন্যূনতম যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। বা তুমি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকো, যেমন তোমার যদি এইচএস পাস থাকে বা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স মিনিমাম 18 বছর হতে হবে। মিনিমাম 18 বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম বয়সের কথা এই নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা নেই। অতএব তোমরা কিন্তু 18 বছর থেকে 40 বা 45 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। রেলওয়ে টিকিট ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হবে, বুঝতে পেরেছ? এবং এখানে বয়সটা কাউন্ট করা হবে, দেখতেই পাচ্ছ 01/04/2026 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটাকে কাউন্ট করা হবে, বুঝতে পেরেছ? এবারে দেখে নাও, আবেদন করার ক্ষেত্রে পরিষ্কার লেখাই রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড প্রডিউস এ মেডিকেল সার্টিফিকেট ইন সাপোর্ট অফ হিজ আর ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড দ্যাট হি ইজ ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করাতে হবে কোনো রেজিস্টার্ড ডক্টরের থেকে, লাইক এমবিবিএস ডক্টরের থেকে কিন্তু তোমাদেরকে একটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। কেন করাতে হবে? দেখো এখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে কোনো রকমের কমিউনিকেবল ডিজিজ থাকলে কিন্তু হবে না, অর্থাৎ তোমাদেরকে ফিজিক্যালিভাবে ফিট থাকতে হবে। তো তার প্রুফ হিসাবে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইস্যু করাতে হবে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে কিন্তু করাতে হবে। এর সাথে সাথে পরিষ্কারভাবে 5 নম্বর কলমে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। দেখো লেখাই রয়েছে এখানে কিন্তু তোমাদের একটা কিন্তু ক্রিমিনাল কেস যাতে তোমার না থাকে তার জন্য কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেখান থেকে কিন্তু তোমাদেরকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু ইস্যু করাতে হবে, যেটা কিন্তু তুমি তোমার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেখানে গেলেই কিন্তু তুমি তোমার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা ইস্যু করাতে পারবে। তাই প্রত্যেকে কিন্তু তোমরা তোমাদের যে পুলিশ স্টেশনের নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও যে তোমাদের পুলিশ স্টেশনের নাম কি রয়েছে, প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই এক্ষুনি লিখে জানিও। তো চলো আমি একদম ফুল যে ফর্ম ফিল আপ সেটাতে আমি চলে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ এই যে ফর্মটা তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ভুল করলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে। তাই অবশ্যই তোমাদের দায়িত্ব থেকে যায় ফর্ম ফিল আপটা আগে ভালোভাবে সম্পূর্ণভাবে দেখার। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে তোমাদের রিসেন্ট পাসপোর্ট কালার সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। এটা যেন আমি তোমাদেরকে বলবো 6 মাসের বেশি যেন না হয়, 6 মাসের পুরনো যেন বেশি যেন ফটোগ্রাফটা না হয়। তো এখানে কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এবং তোমার নাম সেটা কিন্তু ব্লক লেটারে এখানে তোমরা লিখবে, তোমার ফাদার্স নেমটা এখানে বসাবে, তোমার মোবাইল নাম্বার সেটা এখানে তোমরা লিখবে,
তারপরে তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড এখানে কিন্তু তোমরা বসাবে, সঠিক আধার কার্ড দেখে দেখে বসাবে। এবং তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ বা যে কোনো গভর্নমেন্ট যে কোনো সার্টিফিকেট দিলেই কিন্তু হবে। তবে এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, যে গভর্নমেন্ট আইডি তুমি দেবে সে তুমি আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো, সেটা কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করতে হবে। অর্থাৎ অ্যাটেস্টেড মানে কি, ডেট লিখবে, যে ডেটে তুমি দেবে সেই ডেট লিখবে এবং তোমার একটা সিগনেচার সেই জেরক্সে কিন্তু তোমরা করে দেবে। বুঝতে পেরেছো? তো অ্যাড্রেস প্রুফ কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এবং 6 নম্বরে বলা হয়েছে হোয়েদার ডুইং এনি জব, অর্থাৎ তুমি কি কোনো চাকরি করো বর্তমানে, সেটাই জানতে চেয়েছে। যদি করো সেক্ষেত্রে ইয়েস লিখবে, যদি না করো জাস্ট এখানে নো লিখে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখে নাও 7 নম্বর কলমে বলা হয়েছে ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এক্ষেত্রে তুমি তোমার 10th পাসের সার্টিফিকেট দিতে পারো, সেটা দিলেও কিন্তু তোমাদের হবে। যদি অথবা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো, এনিওয়ান যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবং সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে, যেটা একটু আগেই বললাম, ডেট এবং সিগনেচার কিন্তু করে দিতে হবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, দেখো তুমি এখানে ন্যূনতম মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে, কারণ এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস। অথবা তুমি তোমার এইচএস বা 12 পাসের সার্টিফিকেট দিতে পারো বা তোমার গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট দিতে পারো, যে কোনো সার্টিফিকেট দিলেই কিন্তু হবে। তবে মিনিমাম 10 পাসের সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের দিতে হবে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে জমা করতে হবে। এবং 9 নম্বর কলমে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। দেখো পরিষ্কার, যেটা একটু আগেই তোমাদের বলছিলাম, যে মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইস্যু করাতে হবে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে, লাইক এমবিবিএস ডাক্তার হলেও কিন্তু হবে। তোমাদের কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তবে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা জাস্ট ইয়েস লিখে দেবে। বুঝতে পেরেছো? দেখো এখানে লেখাই রয়েছে ইয়েস অর নো। যদি না দাও সেক্ষেত্রে নো লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমি তোমাদের বলবো, যদি তুমি নো লেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু। তাই অবশ্যই তোমরা এখানে ইয়েস লিখবে আর মেডিকেল সার্টিফিকেটটা তোমরা ইস্যু করাবে। এবং 10 নম্বর কলমে যেটা বলা হয়েছে, দেখো যে ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার যেটা একটু আগে বলছিলাম যে তোমাদের পুলিশ স্টেশন থেকে তোমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু করাতে হবে। এবং সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ইয়েস লিখে দেবে। এখানে জাস্ট কিন্তু তোমরা ইয়েস লিখে দেবে। তো বুঝতে পেরেছো? এইভাবে পুরো ফর্মটাকে তোমাদের সম্পূর্ণ নিখুঁতভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং করার পরে এখানে তোমাদের একটা ফুল সিগনেচার তুমি এখানে করবে এবং এখানে তোমার একটা ডেট দিয়ে দেবে, যে ডেটে তুমি ফর্মটাকে জমা করবে। এবং দেখো ডিক্লারেশন, এখানে তোমার নাম লিখবে এবং এখানে দেখতেই পাচ্ছ সন বা ডটার অফ, তোমার বাবার নাম বা তোমার মায়ের নাম এখানে তুমি লিখবে। যদি বাবা না থাকে সেক্ষেত্রে মায়ের নামটা লিখবে। এবং তুমি যদি ছেলে হয়ে থাকো সেক্ষেত্রে সনের উপরে টিক দেবে এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে মেয়ে ডটারের উপরে কিন্তু টিক দেবে। তারপর এখানে একটা আবার সিগনেচার কিন্তু তোমরা করবে। এইভাবে পুরো ফর্মটাকে তোমরা সঠিকভাবে ফিল আপ করার পরে কোথায় তোমরা পাঠাবে সেটা আগে তোমরা ভালোভাবে দেখে নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে ব্র্যাকেট করে দিচ্ছি, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ডিআরএম অফিস, ইস্টার্ন রেলওয়ে, আসানসোল। এই যে তোমরা আমি যে ব্র্যাকেট করে দিয়েছি এখানে কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের এই যে ফর্ম সেই ফর্মটাকে কিন্তু পাঠাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ indianrailways.government.in, এইটার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে গেলেই কিন্তু তোমরা এই ফুল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। এবং কত তারিখের মধ্যে জমা করতে হবে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। দেখো পরিষ্কারভাবেই এখানে লেখাই রয়েছে যে এখানে যে তুমি যেখানে জমা করবে, এই যে অ্যাড্রেস যেটা তোমাদের বললাম, এই অ্যাড্রেসে জমা করার যে তোমাদের বক্স, যে বক্সে তোমার ফর্মটাকে তোমরা জমা করবে সেই বক্সটা কিন্তু খোলা হবে। দেখতে পাচ্ছ 12ই মে কিন্তু এই বক্স খোলা হবে এবং তোমাদেরকে জমা করতে হবে 11ই মের মধ্যে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। এবং এখানে তোমরা দেখে নাও
যে এখানে কিন্তু কমিশন বেসিসে কিন্তু এখানে এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ সেলস টার্নওভার ইন, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছ তুমি যত টিকিট সেল করবে সেই অনুযায়ী কিন্তু এই কমিশনগুলো রয়েছে। তোমরা এগুলো ভালোভাবে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে তুমি যত টাকার টিকিট সেল করবে তার উপরে কিন্তু এই কমিশনগুলো রয়েছে, পরিষ্কারভাবেই লেখা রয়েছে। তো কোথায় নিয়োগটা করা হচ্ছে তোমরা দেখে নাও। দেখো কাকবাড়া স্টেশনে কিন্তু নিয়োগটা করা হচ্ছে, পরিষ্কার লেখা রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে যে সেল অফ টিকিট টু প্যাসেঞ্জার, দেখতেই পাচ্ছ সেটা লেখাই রয়েছে, অর্থাৎ পরিষ্কারভাবে লেখা রয়েছে আসানসোল ডিভিশনে কিন্তু এই নিয়োগটা করা হবে। টিকিট সেলিংয়ের কাজ কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এটাতে কিন্তু নোটিফিকেশান, ইস্টার্ন রেলওয়ের যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, প্রত্যেকে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, কারণ পরবর্তী যখন বিভিন্ন রেলওয়ে স্টেশনে যখন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে আমি কিন্তু সেই রেলওয়ে স্টেশনে কিন্তু আগে কভার করব। তাই প্রত্যেকে তোমাদের রেলওয়ে স্টেশনের নাম রেলওয়ে স্টেশনের নাম কিন্তু প্রত্যেকে কমেন্ট করে এক্ষুনি কিন্তু তোমরা লিখে জানিও। তো বন্ধুরা, এই ছিল কিন্তু মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর প্রত্যেকে তোমাদের রেলওয়ে স্টেশনের নাম কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।